আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে, স্পেশালি আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি অবশ্যই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জন্য। এই জন্য যে আমরা কখনো চাই না কোনো ধর্মগুরুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করুক, আর যদি গ্রেপ্তার করার পেছনে কোনো রিজন থাকে সেটি সরাসরি সামনে নিয়ে আসা হোক। আই বিলিভ সরকার সামনে নিয়ে আসবে এবং কেন গ্রেপ্তার করছে। সরকার যদিও বলছে রাষ্ট্রদ্রোহ মামলা, এবং এই নিয়ে অনেকগুলা কথা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা কোনো ধর্মে আঘাত আনতে পারি না, কোনো ধর্মীয় অনুভূতিতেও আঘাত আনতে পারি না, যেটি আমি জনাব লিটন বৈদ্য আপনাকেও বলেছিলাম যে জাকির নায়েক উনিও একটি ধর্মগুরু, উনাকে অনেকের মানে উনাকেও গ্রেপ্তার করা বা উনাকেও নিষিদ্ধ করা উইদাউট এনি রিজন, এটাও আমরা মানি না। তেমনি আমরা এটাও মানি না চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা যদি কোনো রিজন না থাকে, আমরা এটাও মানি না। যাই হোক, কলার আপনারা অনেকক্ষণ ধরে লাইনে আছেন, আমি কয়েকজন কলারকে নেব, তারপরে আমি আবার ওনাদের কাছে চলে যাব, বিকজ আই হ্যাভ ভেরি লিমিটেড টাইম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ফারুক ভাই, আপনার প্রোগ্রামে আমি আদাব সালাম জানাই। আমি শফিকুল আলম কুরাইট বানলি থেকে। জি, আমি বলতাম স্যার, ইসকন সম্বন্ধে, সনাতন ধর্ম সম্বন্ধে, আমরা বাংলাদেশ যে সময় স্বাধীন করি, আমরা মুসলমানরা হইছে আল্লাহ আল্লাহ, হিন্দুরা হইছে হরে রাম হরে কৃষ্ণা হইয়া শহীদ হইছে, এরা জান্নাত আসেন। আমরা বাঙালিদের বিশ্বাস করি, আমরা বাঙালির দেশ, শেরে বাংলা একে ফজলুল এবং এই হুসেন সোহরাওয়ার্দী বাংলার প্রধানমন্ত্রী আসলা, আর বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। ভাই আমি কইতাম স্যার, 2002 সালে 5 জুলাই থেকে বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশের আপনাকে ধন্যবাদ মিস্টার শফিকুল আলম সাহেব। আমরা আজকে যে বিষয়ে কথা বলছিলাম ওই বিষয়ে কথা বলেন। আমরা কনস্টিটিউশন নিয়ে আরেকদিন কথা বলবো, কনস্টিটিউশন বিশেষজ্ঞ নিয়ে আসবো। যাচ্ছি পরবর্তী কলে। কলার টিভি সাউন্ড কমান একটু প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি বলেন আপনার প্রশ্ন বা মন্তব্য। ফারুক ভাই। জি ভাই। ফারুক ভাই, আমি আবার ফোন না করে পারলাম না, আপনাকে একটা ধন্যবাদ বলার জন্য। জি জি বলেন। আপনাকে ধন্যবাদ এই জন্য বলার জন্য যে আপনি যেভাবে কথাগুলো বলেন, জি এই যে একইভাবে বললেন যে আমরা সবাই একসাথে থাকতে চাই, মানে কে কোন ধর্মের সেটা আমরা চাই না, আমরা সবাই সুন্দরভাবে থাকতে চাই। এই জন্য আপনাকে আমি বড় ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছি। থ্যাংক ইউ। এটাই তো সত্যি, এটা সত্যি। কিন্তু আপনি তো বলেন, কিন্তু আপনার কথাগুলা শোনার ইচ্ছা করে, আপনি যেরকম কথাগুলো বলেন। তারপরেও আবার আমি বলছি যে আপনার এইরকম যে চ্যানেল কোথায় এরকম আছে যে উনি যখন ইসকন থেকে যখন তারা উনাকে বাদ দিয়ে দিয়েছে, এখন তো উনি বাদ, কিন্তু বাদ যদি কোনো কারণে যদিও উনাকে ইসকন থেকে বাদ দিয়ে দেয় তারা, তবুও কিন্তু ধর্ম যেটা কিন্তু সনাতনী, এইটা কিন্তু বাদ করে নেই না। উনি সনাতনী, ইসকনের যারা আছে এরা সনাতনী, সমস্ত এই ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু ধর্ম যারা আছে সবাই সনাতনী। ডেফিনেটলি এই কথাটা যদি আমি ফোন করি যে সবাই সনাতনী, এখানে ওনাকে বের করে দিলেও সনাতনী, ইসকনে থাকলেও সনাতনী, ওনার ডাকে যখন সবাই সাড়া দিতে এরাও সবাই কাজেই আপনার কথা অনুযায়ী আমি সেটাই আপনাকে ধন্যবাদ দিই যে আমরা সবাই একসাথে শান্তিতে থাকি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা আমি একটা কথা বলি, আমি গত সপ্তাহে একটা অনুষ্ঠান এখানে হয়েছিল এবং আমি সবাইকে ধন্যবাদ দিয়েছিলাম এই জন্য যে বিলেতে আমরা তো ধরুন আমরা যারা যেই ধর্মেরই আমরা আমরা অনুসরণ করি, বিলেতে অন্য ধর্ম, হিন্দু ধর্মও না, বিলেতে মেইন মুসলিম ধর্মও না, বাট প্রত্যেকে কি সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছে এবং ঈদে ওনারা আসতেছেন এনজয় করার জন্য, ওনারা দুর্গাপূজা করতেছেন, সেখানে আবার সবাই এনজয় করার জন্য যাচ্ছেন। এই যে আন্তরিকতা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে সম্প্রীতি, এই যে বন্ধুত্ব, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এইটা তো এইখানে বা বাংলাদেশ আমরা এখনো আমাদের যে জেনারেশন আমরা এখনো মানে এগুলা দেখি না যে কে কোন ধর্মের। থ্যাংক ইউ। আমরা এখনো নাড়ু খেতে যাই। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আই বিলিভ আপনার কথাটি আমাদের সারা ওয়ার্ল্ডের প্রবাসীরা শুনবে যে আমরা বাংলাদেশি, দ্যাটস ইট, আমরা বাংলাদেশি এবং আমরা একত্রিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, আমি আপনার প্রোগ্রাম শুনলাম। জি, এখন অনেক কিছু তো হওয়ার আছে, সময় নষ্ট না একটু করে সংক্ষেপে আপনার প্লিজ। সংক্ষেপে হইলাই। শোনো যে দুই ভাই তাই তাই তর্ক করলা যে ইসকন রাজনৈতিক কোন দলের সাথে সম্পর্ক বা কিছু নাই। আমার জি। কাছে তো একটা ভিডিও আছে যে 30 সেকেন্ড পর আপনি শুনতে পারবা যে তন্ময়ে সরাসরি তাই হাসিনার পক্ষে যেন কইছেন মাতুছেন তাই কোন একটা প্রোগ্রামও জি। কইছেন যে আমরা হাসিনার সরকারের শক্তিশালী করার লাগে হাত দিই। হুম। এটা মাতুছে। আপনি চাইলে আমি প্লে করি না না, আপনি আপনি প্লে করার দরকার নেই, এই বিষয়ে ওনারা বল। এরপরে যে তাই জেনে মনে করেন এই যে ধরনের একটা প্রোগ্রাম করবে এখন এইরকম বিগত 15 বছরে কোন ধরনের প্রোগ্রামও ডাক দিচ্ছে না, এটা উদ্দেশ্য প্রণীত। এটা তারা একটা বিশৃঙ্খলা দেশের সৃষ্টি করার লাগি, কারণ বিপ্লবের পরে সরকার এখন আছে যেমন চেঞ্জ অফ কমান্ড তারা মেনটেন করতে পারেন না, এর কারণে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগে। এটা সবে জানে, কিন্তু এই জিনিসটা তারা করার কারণ হইছে এখন কিতার লাগে তারা এগুলা করতে পারে। মাত্র 3 মাস হইছে, তারা ধৈর্য ধরতে পারে। সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগের আমল হইছে, তারা নিজেও হইয়া যার যে বহুত ঘর বাড়ি দখল করা হয়েছে। এই যে পুলিশের আইডি আসলা তাই নিয়ে সংখ্যালঘু জায়গা দখল করছে গোপালগঞ্জে। আমি একটু সংক্ষেপে আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি কিভাবে কনফার্ম হলেন যে এটা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হচ্ছে, যে সরকারকে একটা বিপদে ফেলার জন্য? আপনি কিভাবে কনফার্ম? মুভমেন্টটা আপনি দেখবেন যে এখন যেভাবে ওরা ইন্ধন যোগাচ্ছে, ফাইন্যান্স করা হচ্ছে, এই যে আওয়ামী লীগ পতিত সরকার এরা চাইতেছে কোনো লাগান একটা জিনিস যে দাঁড় করানোর লোক। এবং সবসময় এই যে হিন্দু আমাদের অনেক ফ্রেন্ড বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি, এক ম্যাচও আমরা থাকছি, একসাথে আমরা খাওয়া দাওয়া করছি, এক বিছানা শেয়ার করছি হিন্দু ভাইদের সাথে, কিন্তু কোনোদিন আমাদের এইরকম কোনো মনমানসিকতা ছিল না। কেন এখন যেভাবে ওরা ক্রিয়েট করতেছে যে সংখ্যালঘু বলে বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, এটা কিন্তু এখন সংখ্যালঘু বলার কারণটা হচ্ছে রামু চিটাগাং রামুর কাহিনী আমরা কেউ ভুলি নেই। বুদ্ধিস্ট যে অনেকগুলা মন্দির ভেঙে, যেই ভাঙুক, আওয়ামী লীগ ভাঙুক আর বিএনপি ভাঙুক, জামাত ভাঙুক অথবা ইসকনে ভাঙুক, বাট বাংলাদেশে ভাঙা হয়েছে। তো এটা কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন না? জি জি জি, এটা শুধু এই যে সংখ্যালঘুর উপরে নির্যাতন আপনি দেখবেন যে এগুলা অনেক আছে যেগুলা মানুষে মনে করেন ফোকাসটা অন্যদিকে নেওয়ার জন্য করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই বিষয়ে আমি দুজনকে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম যে মানে এটা অন্য একটা উদ্দেশ্য নিয়ে, এবং জনাব আব্দুল কাদের সালেহ সাহেব আপনার কাছে এই প্রশ্নটা আমার থাকলো যে এটা কেন আসলে উনি বলছেন যে এটা অন্য একটা মানে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করা হচ্ছে। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুল রহমান বলছি। ফারুক ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনার প্রশ্ন বা মন্তব্য? জি, আমার একটা মন্তব্য আছে, একটা প্রশ্ন আছে, করব? জি জি জি, গো হেড। জি, প্রশ্নটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাইরেরা কি বাংলাদেশকে ওনাদের নিজের দেশ মনে করেন? যদি ওনাদের দেশই মনে করেন তাহলে আজকে ওনাদের একজন লিডার অ্যারেস্ট করার পরে ওনারা আদালতে গেলেন, আদালতে যাওয়ার সময় অস্ত্র হাতে নিয়ে গেলেন কেন? ওনারা যদি ইসকন যদি একটা ধর্মীয় সংগঠন হয় বা এনজিও হয়, তো ওনারা অস্ত্র শস্ত্র নিয়ে কেন আদালতে গেলেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। অস্ত্র হাতে কোথায় গিয়েছেন আপনি? অস্ত্র হাতে নিয়ে ওনারা আদালতে গিয়েছেন? জি, এই যে অস্ত্র নিয়ে আদালতে গেছিলেন, ওই অস্ত্র দ্বারাই কুপাইয়া হত্যা করা হয়েছে সরকার পক্ষের আইনজীবীকে। আচ্ছা, ধন্যবাদ। এটা লিটন বদ্ধ উনি অ্যান্সার দিবেন। এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওনারা কি বাংলাদেশকে নিজের দেশ মনে করেন? যদি নিজের দেশ মনে করেন তাহলে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এই অনুষ্ঠানগুলো বন্ধ করে? আমি এই প্রশ্নটা নিতে পারলাম না, কারণ উনার জন্ম বাংলাদেশে, উনি নিজেকে বাংলাদেশি মনে করবে না কেন? ধরেন আমি চশমা পরছি, আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি কি চশমা পরছেন? না ভাই, আমি চশমা পরি না, আমি মাইক্রোস্কোপ জাতীয় কিছু একটা বললাম। আমি চা খাচ্ছি, তো আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করেন, তো আমি বলবো নর্মাল চা খাচ্ছি। আমি কি বলবো আমি ড্যান্স করতেছি? উনারা বাংলাদেশি, উনারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, উই হ্যাভ টু সলভ ইট। এইভাবে মানে আমাকে বলবেন না আপনি বাংলাদেশি না, আমার তখন হার্টে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমার কষ্ট হয় তখন। জি বলেন। সরি, বাংলাদেশে তো ওনাদের সব ধরনের সাপোর্টই পাইয়া যাচ্ছেন।
তাহলে তো ওনাদের 8 দফা মানেন নাই কেন? জানেন আপনি, মুসলমানের একটা দেশে মাদ্রাসার শিক্ষা বোর্ডের ডিজি পর্যন্ত হিন্দু ছিলেন, তাতে কি? মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু ছিলেন, আমরা তো এগুলো মাইনা নিছি। সমস্যা কোথায়? ইফ হি ইজ তো মাইনা কোয়ালিফাইড পাচ্ছেন ওনারা, তারপরেও যে এত অ্যাগ্রেসিভ ওনারা, যে এত রাগ খুব, এই যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপাইয়া হত্যা করে ফেললেন, এটা কি মাইনা নেওয়া যায়? প্রমাণিত হয় নাই, এটা যে ওনারা মারছেন কোনো প্রমাণিত হয়েছে? উনাদের দাঙ্গার থেকেই তো কুপাইয়া হত্যা করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা এই 4 জনের কাছেই আপনার কথাগুলো নিয়ে শুনবো, বাট কলার আজকে আর নিতে পারতেছি না। হ্যাভ অনলি 12 মিনিট লেফট, বাট নট 7 মিনিট। বাট আমার রিকোয়েস্ট হবে যে অনেকে ফেসবুকে লিখছেন যে ওনারা বাংলাদেশি কিনা, আমি বাংলাদেশি কিনা, উনি বাংলাদেশি, এটা রং। এটা আপনাকে খুব ছোট প্রমাণ করে সবার সামনে আপনি যখন ফেসবুকে স্টেটমেন্ট দেন যে ওনারা কি বাংলাদেশি, আতাউল্লাহ ফারুক কি বাংলাদেশি, নো, দিস ইজ রং। বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করছি আমরা সবাই বাংলাদেশি, প্রত্যেকে এক ফোঁটা হলো আপনার ইনপুট আছে বাংলাদেশ ডেভেলপের ক্ষেত্রে। তাহলে আপনার কোনো রাইট নাই, মুসলিম বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান সবচেয়ে কম, তাদেরকেও আপনি বলতে পারেন না যে আপনি হয়তো বাংলাদেশকে ভালোবাসেন না বা আপনি বাংলাদেশে কিনা। আমার প্রশ্ন, এটা বিগ রেসিজম, এই রেসিজমটা করেন না। ইফ ইউ হ্যাভ সেন্স, কমন সেন্সটা থাকে। আমি আজকে ফেসবুকে লিখছি অনেকগুলা কথা যে আপনারা অমুক দেশে চলে যান, তো কেন বলবেন আপনি আমার দেশ আমি যাব কেন? এই স্টেটমেন্টটা আপনারা কখনো দিবেন না। যাই হোক, আমরা কনক্লুশনে থাকবো। আমি প্রথমে যাচ্ছি রিটার্ন বদ্ধ আপনার কাছে, আপনার জন্য 1.5 মিনিট, এবং উনিও কয়েকটা কোয়েশ্চেন করছেন, প্লিজ। ওকে, উনি যে কোয়েশ্চেনটা করছেন যে হত্যাযোগ্য যেটা বলা হয়েছে, যেটা সেটা হচ্ছে যে আমরা অলরেডি খবর পাইছি যেখানে 4 জন শিবির নেতাকে ধরা হয়েছে, অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। কোথায় জানি না, পেয়েছেন এটি? এটা নিউজ থেকে আমরাও পাইছি। কোন নিউজ? এখন আমি আমার হাতে নেই এখন, যেহেতু আমি অলরেডি শুনছি একজন থেকে, এটা প্লাস আমি ফেসবুকে দেখছি, আমি এটা পুরোপুরি ভেরিফাই করতে পারতেছি না, বাট আমরা খবর পাইছি যে 4 জন শিবির নেতাকে খবর পেয়েছেন, নিউজ, নিউজেই আসছে এটা, নাহলে এটা কিভাবে আমি কোথাও পাইনি, এই জন্য। যাই হোক, এটা আমি ভেরিফাই করতেছি না। আচ্ছা, হ্যাঁ, বলেন। সো তো ভেরিফাই করতেছে না, যেহেতু আমি এটা পুরোপুরি মানে আমার আইডিয়াতে নাই। তো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফার্স্ট, হিন্দুরা ওইখানে অস্ত্র নিয়ে যায় নাই, ওরা গেছিল যেটা অবৈধ গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য বা তাদের বিক্ষোভ প্রদর্শন করার জন্য। তো সেটা তারা অলরেডি করছে, যারা পুলিশ আর্মি অলরেডি তাকে সমানে পিটাইছে। আচ্ছা, পিটাইছে, ওখানে কোনো কাউকে কোনো ইট পাটকেল মারতে পর্যন্ত দেখা যায় না হিন্দুদেরকে। তাহলে সে মূল্য কিভাবে? সে মূল্য সেটা আমাদের বিষয় না। সে তাকে যে বলছে, যারা খবর পাচ্ছি সেটা বলছে তারা অলরেডি ডিসাইড করেছে সে হিন্দু বলে তাকে মারা হয়েছে। পরে যারা জানতে পারলো সেটা মুসলিম। তার নাম কি ছিল জানেন কিনা? সেটা তারাও জানে না, এটা পরে বলা হচ্ছে যে সে মুসলিম। তাকে যখন হত্যা করা হয়েছে তারপর তারা জানতে পারে সে মুসলিম। না, এটা রং। আচ্ছা, যাই হোক, এটা আমরা ভেরিফাই করি না, এটা আমরা ভেরিফাই করি, আমরা জানি না, এটা আমরা ভেরিফাই করি না। আই ডোন্ট নো হু ইজ দ্য পারসন, আই ডোন্ট নো। ওই ভিড়ের মধ্যে কে হিন্দু কে মুসলিম আপনি ভেরিফাই করতে পারবেন। একটা সেকেন্ড, আমি একটু তার তো সে তো উকিল, একজন ওয়েল নন উকিল, সরকারি উকিল, তার দাড়ি ছিল মুখে, তার শরীরে উকিলের গাউন ছিল, সুতরাং তাকে সাসপেক্ট করে, হিন্দু সাসপেক্ট করে কাউকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু যায় না এখানে। ধন্যবাদ। আমি আপনাকে আমার কাছে আসি, ওখানে একটা কারেকশন করি, ওনার দাড়ি ছিল না। আচ্ছা, আর ওনাকে যেভাবে দেখানো হয়েছে, তাকে আহত করা হয়েছে, তার মাথায় আঘাত করা হয়েছে, তাকে জবাই করা হয়েছে, পুরো একটা মিথ্যা বানোয়াট নিউজ যেটা প্রচার করা হয়েছে হিন্দুদের। যেভাবে হোক মারা হয়েছে, এটা আমাদের বিষয় না, কারণ আমরা এটা, কারণ ওনাকে যেভাবে মারা হয়েছে সেটা অনুতপ্ত কিনা, আমি অবশ্যই অনুতপ্ত। থ্যাংক ইউ, অবশ্যই অনুতপ্ত, কিন্তু আমরা যে এখানে কিভাবে ইনভলভ করা হয়েছে, ইসকনকে ইনভলভ করা বা হিন্দুদেরকে ইনভলভ করা হয়েছে, তারা হত্যা করেছে, কিন্তু এটার সাথে হিন্দুদেরকে ইনভলভ করে না, ইসকনকে ইনভলভ করছে। যাই হোক, আমরা সেটা বলি আমি ইসকনকে অলরেডি ক্লিয়ার করে, ইসকন এবং সনাতনী এখন দুই সেকশনে, যেহেতু চিন্ময় প্রভু সনাতনীদের জন্য লিড করতেছেন, রাইট, উনি ইসকনকে এখন আর লিড দিচ্ছেন না বা ইসকনকে উনি ফেস করতেছেন না আন্দোলনের জন্য। তাহলে এটা টোটালি একটা ডিফারেন্ট জিনিস হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইসকনকে নাম বলাটা আমার মনে হলে ঠিক হবে না। এটা বলতেছে সনাতনীদের উপর, আমরা বলবো যে সনাতনীদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, সনাতনীরা খুন করছে। আচ্ছা, এটা আপনাদের। থ্যাংক ইউ ডক্টর কামরুল হাসান, আপনার জন্য 1.5 মিনিট শেষ করব। কোনো কোশ্চেন নাই? না, কোনো কোশ্চেন না। জি, আসলে
আসলে মূল কথাটা হচ্ছে যে সরি একটা কোশ্চেন আছে, question কোশ্চেনটা হচ্ছে যে এই আন্দোলনটা হয়েছে, এই যে 8 দফা আন্দোলন যে একজন কলার বলছেন, এটা একটা উদ্দেশ্য নিয়ে হচ্ছে। না, আমি একটা উত্তর দিলাম, এটা আগে উত্তর দিয়েছি, এটা যে 8 দফা আন্দোলন, তো আমরা যে 8 দফা দেখেছি বা আমরা তো আমি পরিষ্কারই বললাম যে 8 দফা আন্দোলন তো যৌক্তিক আন্দোলন, মানে এটা এই আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে, এই আন্দোলন গভর্নমেন্টের সঙ্গে, যে কথা সালাম ভাই একটু বললেন যে এই আন্দোলন তো বিশেষ করে এই সরকারের সময় আমরা জানি যে এই সরকারটা একটা রিয়েলি কিন্তু যেটাকে আমরা বলি অনির্বাচিত কিন্তু গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার নাই বললাম, গণ অভ্যুত্থানের সরকারই বললাম, ঠিক না, গণ অভ্যুত্থান সরকার। তো এই গণ অভ্যুত্থানের সরকারের টাইমও কম, একটা 2 নম্বর পার্টিকুলার কিছু কাজের জন্য এরা আসছে, কিন্তু আমরা দেখেছি আনসারদের দাবি নিয়ে কি সহিংস ঘটনা ঘটছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানে দাবি দেওয়া নিয়ে যে সহিংস ঘটনাগুলো ঘটতেছে, সেইটা এই সরকারের জন্য খুবই বিব্রতকারীর জন্য যে এই সরকার এইসব দাবি দেওয়া, যেগুলো লং টার্ম দাবি দেওয়া, সেইগুলো গ্রহণ করার মতো তার কিন্তু সেই এবিলিটি নাই, এবং এটা একটা ভঙ্গুর সরকার মনে রাখতে হবে। এবং যারা এখানে উপদেষ্টা আছে তারাও কিন্তু সব একজন নির্বাচিত নয়, তাদের রাষ্ট্র পরিচালনা এবং এই ধরনের দাবি নাই। তো এই জন্য এই ইয়েতে সে বলতেছে যে দাবি দেওয়াটা আলোচনা হয়েছে কিনা, দাবি দেওয়াটা নিয়ে সরকারের সঙ্গে বসা হয়েছে কিনা, ফর এক্সাম্পল ওই দাবি দেওয়া করে থাকে, কিন্তু দাবি দেওয়াটা নিয়ে যেভাবে আমরা ওয়াইডলি আমি যেটা বললাম স্প্রেড হয়েছে যে এই দাবি দেওয়া নিয়ে তারা করেছে, সরকারের পক্ষ থেকে এই দাবি দেওয়া নিয়ে কোনো হয়েছে বলে আমরা শুনি নাই আর কি। এই জন্য তার যেটা সে সাসপেক্ট করতেছে যে এই সরকার যেহেতু একটা ভঙ্গুর সরকার, এটাকে অস্থিতিশীল করার জন্য সে এই কমেন্টসটা করতেছে আর কি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দাবি দেওয়াগুলো গত হয়তো আগেও আনা হয়েছে, কিন্তু আমরা দেখি নাই বা এরকম দেখি নাই, কিন্তু হঠাৎ করে এই সরকারের সময় এই দাবি দেওয়াগুলো আমরা দেখেছি ব্যাপকভাবে আসছে। এখন এটা সরকারের সাথে আদৌ কোনো আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, দেখিও নাই। তো এই জন্য ওই দাবি দেওয়াটার ব্যাপারে এরকম কথা, কিন্তু একটি কথার ব্যাপারে আমরা সবাই একমত, এবং আমরা তুমি নিজে বলেছো আমরাও বলেছি, সেটা হলো যে এইভাবে গ্রেপ্তার কিন্তু সরকার এর আগের যত সরকার, আমি কোনো সরকারকে পার্টিকুলার বলছি না, দলীয়ভাবে নির্বাচিত সরকারও সব কাজ করে থাকে, ঠিক কিনা, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে দেশদ্রোহী বলে গ্রহণ করা হয়েছে, আমি বলছি যে, এবং পরবর্তী দেখা গেছে দেশদ্রোহীদের প্রশ্নই আসে না, আইদার তারা মুক্ত হয়েছে অথবা সরকার পরিবর্তন তাদের চেঞ্জ হয়ে গেছে, তাই না। এই সরকারও অভিযোগ এনেছে এবং অভিযোগ ওই যে সালেম যেটা বললেন, অভিযোগ এনেছে দুইটা, একটা হলো যে তাদেরকে অস্থিতিশীল করা একটা আর কি সরকারের অভিযোগ আর কি, আর একটা হলো যে ওই কি বলে পতাকার যেটা মানে বলা হয়েছে, এটা আসলে কোনো এটা তো আমরা তো দূর থেকে এর ভিডিও দেখে আমি ব্যক্তিগত বলছি, ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে এখানে কোন পতাকা কোনটা, আসলে এটা কিন্তু ভিডিওতে পরিষ্কার করে এটা মানে বোঝা মুশকিল। এই জন্য আমরা যেটা আশা করব, সবাই আমরা এখানে আছি, আশা করব যে সরকার যদি তার অভিযোগ এনে থাকে, সরকার সেই অভিযোগ প্রমাণ করবে এবং সাবমিট করবে এই কোর্টে যে আসবে। কিন্তু এখানে বললাম দুঃখজনক ঘটনাটা হচ্ছে যে একজন এপিপি কোর্টের তাকে এইভাবে হত্যা করা হয়েছে। আমি বলতেছি না যেহেতু এটা হত্যাকাণ্ড ঘটে গেছে, আমি বলতেছি না, কিন্তু বলতে পারছি না যে এরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে কথা আমার ওই ভাই বললেন, যেটা সাসপেক্টেড হত্যাকাণ্ড অন্যরাও ঢুকে করতে পারে, এবং যেটা এখন প্রমাণ করা লাগবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটেল। কিন্তু ঘটনাটা কিন্তু সে হচ্ছে ওই মামলার, অর্থাৎ ওখানে সরকারের এপিপি কিন্তু সে, এবং সে নন সাইফুল ইসলাম আরিফ তার নাম, নন উকিল, মাত্র কত 33 না 35 বয়সে ইয়াং এপিপি হয়েছে এই সরকারের সময়। তো অতএব হি ইজ নট আননোন, ডেফিনেটলি নোন একজন এপিপি তো তার সরকার সময়। এই জন্য এটা দুঃখজনক ঘটনা হচ্ছে এইটা, এবং এটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যে সরকারের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো এখন ঘটতেছে তার মধ্যে কিন্তু সবগুলো ঘটনাকেই যদি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে অন্যরা ঢুকে সেখানে কাণ্ড ঘটাচ্ছে। যেমন গার্মেন্টসের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সরকারের সময়, এগুলো কিন্তু প্রমাণিত হয়েছে যে ভিতরে এরা ঢুকে এরকম। আরো কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে যারা কি লোন দিবে 1 লাখ টাকা করিতে, এগুলো হাসির ব্যাপার, কিন্তু প্রমাণ হয়েছে যে এগুলো হচ্ছে সব এক ধরনের সরকারকে অস্থিতিশীল করার ওর ভিতরে ঢুকে এক ধরনের ষড়যন্ত্র। ধন্যবাদ। আমরা চাই যে এটা যেন আবিষ্কার হয় এবং এটা প্রমাণ হয়, আসলে প্রমাণ হয়। আমরা সবাই এক, আমরা বাংলাদেশের সিটিজেন, এবং বাংলাদেশের সিটিজেন হিসেবে এই সমস্ত সংখ্যাগুরু সংখ্যালঘু আমরা চাই না বলতে। থ্যাংক ইউ অর্ঘ্য বিশ্বাস, আপনার জন্য 1.5 মিনিট। আমি শুধু একটা কথাই প্রথমে সবার আগে বলতে চাই, যেটা হচ্ছে কোনো হত্যাই কাম্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো
কারোর জন্য কোনো মায়ের কোল খালি হোক এটা আমরা চাই না। কিছুতেই চাই না। আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশি, সেটাই আমাদের সবথেকে বড় পরিচয়। মানে যখন আমরা কেউ জন্ম নিই তাকে বলা হয় না যে তুমি কোন ধর্মে জন্মগ্রহণ করবে। কাজেই এটা নিয়ে টোটালি এই জন্যই আমি ধর্মটাকে সম্পূর্ণ আলাদা করতে চাইছি। আমি এখানে কোনো ধর্ম বর্ণর কথা বলতে আসিনি, আমি শুধু একটা কথা বলতে এসেছি, সংখ্যালঘু বলে যাদের উপর অত্যাচার করা হচ্ছে টোটাল বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা ইমিডিয়েটলি স্টপ হতে হবে। এবং যতগুলো হত্যা এখনো পর্যন্ত, যতগুলো দোকানপাট লুটপাট হয়েছে, যা হয়েছে তার টোটাল হিসাবটা প্রায় 900-র উপরে, 900-এর উপরে। আপনি সময় পেলাম না, তার জন্য আমি এটা দিতে পারিনি, বাট আমার কাছে রিপোর্টটা ছিল। নির্যাতিত এবং 4টে মেয়ে রেপও হয়েছে। এটা যে কেউ হতে পারে। আজকে বাংলাদেশের পরিস্থিতি যে এখানে চলতে থাকে, যদি এভাবে চলতে থাকে, এটা আরো দিন দিন আরো ক্ষতির কারণ হবে এবং তাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে সব দিক থেকে, এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসঙ্গে একই জায়গায় বসবাস করতে চাই, ঠিক আজকে যেমন এভাবে আমরা রয়েছি। এবং ডক্টর সালেহ একটা কথা বললেন, চিন্ময় প্রভু একজন থ্রেট না, সে থ্রেট না, থ্রেট এটা হতে পারে না। আজ পর্যন্ত কোনো সনাতনী বা কোনো সংখ্যালঘু আন্দোলন থেকে কোনো খুন হয়নি, তারা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামেনি। আজকে অস্ত্র নিয়ে মাঠে নামলে বাংলাদেশের রাজপথ লালে লাল হয়ে যেত, কিন্তু সেটা কখনোই চায় না। আজকে সারা পৃথিবীর মানুষ জানে সনাতন ধর্ম সবথেকে শান্তির ধর্ম, যারা কখনো হিংসায় বিশ্বাস করে না, কখনোই কোনো মায়ের কোল খালি হোক, এটা আমরা কোনো কিছুতেই চাই না। এবং সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। প্রফেসর আব্দুল কাদের সালেহ সাহেব, আপনার জন্য 1.5 মিনিট প্লিজ। আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আসলে এই ধর্মের সাথে বা সনাতন ধর্মের সাথে চিন্ময় প্রভু দাসের এটাকে এক করে ফেলার এখানে আমি সঠিক মনে করি না। কারণ তাদের যে 8 দফা দাবি সেটা ডিফারেন্ট জিনিস। ওনার গ্রেফতারের জন্যে সরকার যে দুটো কজ দিয়েছে, অ্যান্টি স্টেট এবং পলিটিক্যাল আনরেস্ট, এই আনরেস্টের জন্যে, এবং সিক্রেটলি আরও জিনিস আছে যে কারণ এটা কেন সম্পর্ক, গত 1 মাসের মধ্যে তিনি 3বার ভারতে গিয়েছেন এবং উনি যে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন সেদিনও কিন্তু উনি ইন্ডিয়া থেকেই আসেন, এখানে অবতরণ করেন, চট্টগ্রাম যাচ্ছিলেন, সেই সময় তাকে গ্রেফতার। এখন গোয়েন্দাদের কাছে এখানে প্রশ্ন আছে যে তাকে যে 3বার এখানে যাওয়ার, এবং ভারত থেকে কিন্তু তার গ্রেফতারের বিবৃতি দিয়েছে উদ্বেগ প্রকাশ করে। কত মানুষ গ্রেফতার হওয়া, কত কিছু হয়, কিন্তু দেখা গেল দেন অ্যান্ড দেন উইদাউট এনি ডিলে একটা স্টেটমেন্ট এসছে এগেনস্ট হিজ অ্যারেস্ট। তো একটা দেশের স্বাধীন গভর্নমেন্ট তাকে যদি সাসপেক্ট করে গ্রেফতার করে থাকে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, যদি কোনো কিছু ক্লু পায় তাহলে সেটা প্রসিড করবে, আদারওয়াইজ তাকে ছেড়ে দেবে। স্যার, বাংলাদেশ থেকে তো এখন ভিসাই হচ্ছে না, তাহলে তিনি গেলেন কিভাবে? তাকে এয়ারপোর্টে কেন স্টপ করা হলো না যাওয়ার আগেই? সেটাই তো প্রশ্ন। এখন কথা হচ্ছে উনি যেতে পারেন কিভাবে? এখন সেই জন্য গভর্নমেন্ট তাকে গ্রেফতার করেছে। এখন ইসকনের সাথে ওনার সম্পর্ক না, কারণ ইসকনও ওনাকে কিন্তু অ্যাকনলেজ করে না, ইসকন তাকে মানে বাদ দিয়ে দিয়েছে। উনি ওনার ব্যক্তিগত পলিটিক্যাল মানে এইমকে এখানে বাস্তবায়নের জন্য তিনি কিন্তু সাম্প্রতিক তার যে কর্মতৎপরতা এটা সরকারের নোটিশে এসছে, এবং সেই কারণে এবং তার কিছু কর্মতৎপরতা এটা প্রুভ করে যে হি ডিড ইট ফর দি মেকিং আনরেস্ট ইন দি বাংলাদেশ অ্যান্ড against the interest of the Bangladesh সিকিউরিটি অ্যান্ড সেফটি। দ্যাটস ওয়াই তাকে গ্রেফতার করা হয়েছে। এমন জিনিস, ওনার নামটা হিন্দু, ওনার নাম একজন ব্রহ্মচারী, উনি একজন পণ্ডিত, সেই কারণে একজন মানুষ, মানে আমি মাথায় টুপি দিয়েছি, জুব্বা পরেছি, সেই কারণে যে আমি ফেরেশতা হয়ে গেছি তা কিন্তু না। যদি আমি কোনো অপরাধী থাকি, কোনো সাসপেকশন আমার এগেনস্টে থাকে, আইন হ্যাজ দ্য রাইট টু কোশ্চেন মি, এটা করতে পারে। তাহলে স্যার, রাজপথে দাঁড়িয়ে যারা ধরে জবাই কর বলছে, যাদেরকে জবাই করার কথা বলছে, তারা কি বাংলাদেশের সিটিজেন নয়? তাহলে প্রশাসন কেন তাদের গ্রেফতার করে? প্রশ্নটা রেখে গেলাম। না, প্রশ্ন আপনি আরো আধা ঘন্টা করেন, সেটা কোনো সমস্যা নেই। আমি যারা কনক্লুশনে যেতে চাই যে আমি হিন্দু হইলেই আমার দ্বারা কোনো অপরাধ হবে না, হিন্দু হলেই আমার দ্বারা অ্যান্টি স্টেট কোনো কাজ হবে না, সব কাজ মুসলমানরাই শুধু করবে, এইটা কিন্তু এই ধরনের জেনারেলাইজ করা যায় না। সুতরাং এখানে হিন্দু মুসলিমের প্রশ্ন না, বা মুসলমান হইলেই যে আমি একেবারে পবিত্র, হিন্দুদের কোনো রাইট নাই, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং এটাকে এবার জেনারেলাইজ না করে কি কারণে একজন ব্যক্তি তিনি যত বড়ই হোক তার অপরাধ হতে পারে, তার দ্বারা অপরাধ সংগঠিত হতে পারে, তিনি অপরাধের সাথে সংশ্লিষ্ট হতে পারেন, এটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা যদি কোনো সূত্রে প্রমাণিত হয় তাইলে তার প্রতি সিম্পথি দেখানোর আমাদের বিন্দুমাত্র কোনো কারণ নাই। স্টিল এখন পর্যন্ত
যদি অপরাধী না হন, কিন্তু যদি অপরাধী হয়, অপরাধের যদি তার কোনো কারণ থাকে, তাহলে তার প্রতি সিম্প্যাথি দেখানোর কোনো কারণ নাই। তাকে আইনের হাতে অবশ্যই আমাদেরকে স্বাধীনভাবে তাকে ডিল করতে দিতে হবে। সেই ক্ষেত্রে চিন্ময় বাবুর তার গ্রেফতারকে আমি এখন মনে করি যে সরকার যদি মনে করে যে তাকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করবে, সেই কাজটুকুন করতে দেওয়া উচিত। এবং এটাকে ধর্মীয় কালার দিয়ে সেখানে সিম্প্যাথি কালেকশন করে একটা আনরেস্ট দেশের মধ্যে সৃষ্টি করা, এটা কোনোভাবেই ধন্যবাদ লিটন দা আপনাকে, ধন্যবাদ অগ্রদা আপনাকে, ধন্যবাদ ডক্টর কামরুল হাসান এবং ধন্যবাদ প্রফেসর আব্দুল কাদের সালেহ। প্রিয় দর্শক, আপনারা অনেকে লাইনে বসে আছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন, অনেক মন্তব্য এই বিষয়টি নিয়ে। আমাদের সময় শেষ, এবং সবচেয়ে বড় কথা শেষে আমি বলতে চাই যে আমরা একত্রিত হয়ে আমাদের বাংলাদেশকে সামনে নিয়ে যেতে চাই, এটাই চাওয়া, এবং এজন্যই আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।